অস্ট্রেলিয়া বাংলাদেশ দ্বিতীয় টেস্ট 2 দিনে শেষ হইতে পারে সেই সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ খুব বাজে ব্যাট করেছে, আপনারা দেখেছেন 60-65-70 রানে অল আউট হয়ে যাওয়া, এগুলো তো কোনো রান না। অস্ট্রেলিয়াকে কি খুব ভালো ব্যাট করেছে? শরীফুল যেভাবে 6 উইকেট নিয়েছেন, যেভাবে বল করেছেন টানা 2 টেস্টে, অস্ট্রেলিয়া ফার্স্ট ইনিংসে বাংলাদেশের কোনো পেসারকে 6টা করে উইকেট দিয়েছে, কবে দেখেছেন আপনি? শরীফুলের কথা আলাদা করে বলতে হচ্ছে এই জন্য যে আমরা এটা দেখেছি যে সাদা বলে শরীফুল রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান এগেনস্টে ভেতরে বল আনার ব্যাপারে খুবই পারদর্শী, এই স্কিলটা তিনি রপ্ত করেছেন। কিন্তু এই পার্টিকুলার ম্যাচে বল ভেতরে বাইরে বাউন্স সব কিছু মিলে শরীফুল যেভাবে অস্ট্রেলিয়ানদের উপর চড়াও হয়েছিলেন, দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং, যত প্রশংসাই করি না কেন কম হবে। কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ের যে অবস্থা আমরা দেখলাম, এই ব্যাটিংটা কাম্য ছিল না। এবং একই সঙ্গে অস্ট্রেলিয়াও, যদি ক্যামেরন গ্রিন এখনো গলার কাটা হয়ে 50 করে উইকেটে আছেন, ক্যামেরন গ্রিনের ক্যাচটা যদি হাসান ধরে ফেলতে পারতেন, হতেও পারতো অস্ট্রেলিয়াও 120-30 অল আউট হয়ে গেছে ভাই, ইউ নেভার নো। এবং অস্ট্রেলিয়ার ব্যাটিং দেখে, বাংলাদেশের পেসারদের বোলিং দেখে মনে হয়েছে যে অস্ট্রেলিয়া যদি ফার্স্ট ইনিংস ব্যাট করতো হইতেও পারতো অস্ট্রেলিয়া 100 অল আউট হয়েছে। বাংলাদেশের ব্যাটিংটা দিয়ে শুরু করি। সাতমানের আউট, আমরা জানি মিচেল স্টার্ক রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানের এগেনস্টে কিভাবে বল ভেতরে আনেন। একই ডেলিভারি লেফট হ্যান্ডেড এগেন্সটে লেগ মিডলে পিচ করেছে, একটু লাস্ট মোমেন্টে সুইং করেছে। সাদমান ফ্লিক খেলতে গিয়ে ব্যাটটা একটু আর্লি বোধ হয় চালিয়ে ফেলেছিলেন, আমার যেটা মনে হয়েছে এজ লেগে গালিতে। ইট ওয়াজ গুড ডেলিভারি, বাট স্টিল ওই মিস টাইমিং পেস বা সুইং এর সঙ্গে অ্যাডজাস্ট করতে না পারার দায়টা অবশ্যই সাদমান ইসলামের। দুটো আউট পার্টিকুলারলি আমার কাছে খুবই খারাপ লেগেছে। সেঞ্চুরিয়ান আগের টেস্টের তানজিদ তামিম এবং মুমিনুলের আউট, দুজনই অফ স্ট্যাম্পের বাইরের বল, আইডিয়ালি ওই উইকেটে ওই সিচুয়েশনে লিভ করার বল। খোঁচা মেরে আউট হয়েছে। এই যে খোঁচা মেরে আপনার স্লিপ কিংবা গালি রিজিয়নে ক্যাচ দেওয়া, এটা দেখতে খুব খারাপ লাগে। ভাই মারবি জোরে মার, খোঁচা তো লাগবে কেন? কোচরা এই কথাটা প্রায়ই বলেন যে মারলে জোরে মারো, খোঁচা টোচা কোনো খেলা না তো। তারা দুজন যে আউট হয়েছেন, এই দুটো আউট হওয়ার ডেলিভারি না, আপনি লিভ করে দেন। কিন্তু দুজনই একই রকম ভাবে একই জায়গার বলে একই রকম খোঁচা দিয়ে আউট হয়েছেন, এটা খুবই খারাপ লেগেছে দেখতে। আরেকটা বিষয় হচ্ছে যে আগের দিনের, অর্থাৎ ম্যাচের আগের দিনে আমি আলোচনাতে বলেছিলাম যে এই ধরনের উইকেটে যেটা হয়, অন দ্য রাইজ হাফ বলি চোখের সামনে পড়েছে, আরে বাউন্ডারি বল, এই লোক করা যাবে না। একটু রয়ে শোয়ে বলটাকে কাছে আসতে দিতে হবে, একটু সফট হ্যান্ডে খেলতে হবে। অন্তত প্রথম সেশন, অন্তত 20-25-30টা ওভার বলটা একটু সফট হওয়া পর্যন্ত। উইকেটে তো হেল্প রয়েছেই, পুরো দিনই থাকবে, কিন্তু ওই আইসাইডটা হয়ে গেলে কিংবা ফিট মুভমেন্টগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে তখন রান করাটা তুলনামূলক সহজ হয়। একেবারে সহজ না, কিন্তু তুলনামূলক সহজ হয়। বাংলাদেশের টপ অর্ডার সেদিকে যাই নাই। আপনি শান্তর কথা চিন্তা করেন, শান্ত যেভাবে আউট হলেন, তিনিও হি ওয়াজ বিটেন বাই পেস, বিটেন বাই দ্য মুভমেন্ট। এবং অন সাইডে খেলতে গিয়েছিলেন, ফ্লিক করতে চেয়েছিলেন না কি করতে চেয়েছিলেন আমি বুঝি নাই, কিন্তু শান্তর ওই আউটটা বলতেই পারেন তিনি আনলাকি, আম্পায়ার ওই এলবিডব্লিউ নাও দিতে পারতেন, কিন্তু আউটও হয়েছেন। এর পাশাপাশি দুইজন মুশফিকুর রহিম এবং লিটন দাস, আমি ব্যক্তিগতভাবে খুব করে চাচ্ছিলাম এই দুইজন ভালো রান করুক। মুশফিকুর রহিম মোস্ট লাইকলি অস্ট্রেলিয়াতে তার প্রথম এবং শেষ ক্যারিয়ারের টেস্টে খেলছেন। এখানে মুশফিক দারুণ কিছু করে নিজের ক্যারিয়ারটা রাঙিয়ে যাবেন, অস্ট্রেলিয়ার মাটিতে নিজের মার্ক রেখে আসবেন, আমি এটা খুব করে চাচ্ছিলাম। প্রথম ইনিংসে সেটা হয়নি। মুশফিক খুব কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে ইনিংসটা খেলেছেন, যতটুকু উইকেটে ছিলেন। লেট সুইং বা মুভমেন্ট, অড বাউন্স, পেস সবকিছু মোটামুটি বেশ দক্ষতা বলবো না, আমি দৃঢ়তার সঙ্গে উইথ কনভিকশন মুশফিক মোকাবেলা করছিলেন। কিন্তু প্যাট কামিন্সের ওই বলটা ভেতর আসা বলে মুশফিক যেভাবে বোল্ড হলেন, সেটা মুশফিকের কাছ থেকে এক্সপেক্টেড না। আমি বুঝতাম 150-52 কিলোমিটারের বল ভেতরে, আমরা যেটা বলি আমাদের ভাষায় যে পরে শাট করে ঢুকে গেছে, ব্যালটা ওরকম শাট করে ঢুকে, কিন্তু ওই পেস মুশফিকের অ্যাডজাস্ট করা উচিত। লিটন দাস বাংলাদেশের বিপদে দুনিয়াকে দেখিয়ে দেওয়ার ইনিংস লিটন দাসের আছে, লিটন দাসের ওই অ্যাবিলিটিও আছে। কিন্তু আনফর্চুনেটলি পরপর 2 টেস্টের 2 ইনিংসে লিটন দাস এমনভাবে ব্যর্থ হলেন। স্পেসিফিক্যালি এই ইনিংসটাতে খুব করে চাচ্ছিলাম যে লিটন দলের ইনিংসটা হোল্ড করুক, একটা জায়গা পর্যন্ত নিয়ে যাক, দারুণ একটা ইনিংস খেলুক, যেটা লিটন এর আগেও করেছে। এই জায়গাটাতে লিটন দাসের ইনিংস খেলতে না পারাটা একজন সাধারণ সমর্থক হিসেবে আমাকে পীড়া দিয়েছে। মুশফিক এবং লিটন দাস তাদের দুজনের ইনিংস। এখন এই যে যাদের কথা বললাম, এদের পর আপনি কার কাছে কি এক্সপেক্ট করবেন?
মিরাজ যতটুকু উইকেটে ছিলেন তার মতো করে তিনি ট্রাই করে গেছেন, অন্তত লাঞ্চের পিরিয়ডটা কাটিয়ে তিনি যেতে পেরেছিলেন। এক্সপেক্ট করেছিলাম যে পরের সেশনে বা সেকেন্ড সেশনে নেমে হয়তো মিরাজ আরো কিছু ভালো শট উপহার দেবেন বা ধৈর্যের পরিচয় দেবেন, আনফর্চুনেটলি হয় নাই। সো আপনি 50-60 রান 70 রান এগুলো তো কোনো রান না। এই রানগুলো কখন রান না হয়? যখন আপনি 30 রানের মধ্যে 5 উইকেট হারাবেন। টপ অর্ডারে 5 উইকেট 6 উইকেট যখন 30-40 রানে চলে যায়, আপনার 11 নম্বর ব্যাটসম্যান যখন টপ স্কোরার হয় তখন আর আপনার কি থাকে? বেসিক্যালি অস্ট্রেলিয়া ফার্স্ট টেস্টের ফার্স্ট ইনিংসে যেভাবে মুখ থুবড়ে পড়েছিল, বাংলাদেশ এক্স্যাক্টলি মুখ থুবড়ে পড়ছে, আরো খারাপভাবে পড়েছে। এবং প্রথম ইনিংস শেষেই বাংলাদেশ এই টেস্ট 70% হেরে গেছে, এটা আপনি ধরে নিতে পারেন ওইরকম ইনিংসের পর। বাট বাংলাদেশের বোলাররা, স্পেসিফিক্যালি শরীফুল, বাংলাদেশকে ম্যাচে এখনো পর্যন্ত টিকিয়ে রাখার যে ন্যূনতম সম্ভাবনা তৈরি হয়েছে সেটা শরীফুলের কল্যাণে। আমি আবারও বলছি, আমি বিশ্বাস করি যদি ক্যামেরন গ্রিনের ক্যাচটা হয়ে যেত, অস্ট্রেলিয়া হয়তো 120-30 রান অল আউট হয়ে যেত, তখন ডিফারেন্ট বল গেম হয়ে যেত। এই টেস্টের প্রেক্ষাপটে যে 100 রানের লিড, এইটা ভাই আমার মনে হয় ম্যাচ উইনিং লিড। যদি না বাংলাদেশ সেকেন্ড ইনিংসে দুর্দান্ত ব্যাট করে, বাংলাদেশ সেটা করতেই পারে, কিন্তু এই টেস্টের প্রেক্ষাপটে ক্যামেরন গ্রিনের উইকেটে থাকা 100 রানের লিড ব্যাসিভ। তবে যারা বলছেন আরে এইটাই বাংলাদেশ, দেখছেন কি হয়েছে, আপনারা তো বেশি কথা বলেন, সবাই মাথায় তুলে ফেলেন বাংলাদেশ ফ্লুক, প্রথম টেস্ট দিচ্ছে, এটা ফ্লুক, এর আসলে এরকম, এদের চলে না। আপনারা ঠিক বলছেন না, এদের দিয়ে যদি না চলে তাহলে অস্ট্রেলিয়ানদের দিলেও চলে না। অস্ট্রেলিয়ানরা যেভাবে ব্যাট করেছে, ওই একটা পার্টনারশিপ ক্যামেরন গ্রিন এবং স্টিভেন স্মিথের, কত 77 রানের পার্টনারশিপ বোধ হয়, ওই একটা পার্টনারশিপ ছাড়া অস্ট্রেলিয়া কি খুব ভালো ব্যাট করেছে? না, অস্ট্রেলিয়া খুব ভালো ব্যাট করে নাই। বাংলাদেশের বোলাররা তাদেরকে ভালো ব্যাট করতে দেয় নাই, উইকেটটাই ওই রকম রে ভাই। আমি আবারও বলি, প্রথম টেস্টে অস্ট্রেলিয়া শুরুতে যদি ব্যাট না করে বাংলাদেশের ব্যাট করতো, কি পরিস্থিতি হতো আমি জানি না। সো উইকেটের কারণেই আমাদের দেশে যেমন ওই যে মরা উইকেট হয়, স্পিনাররা ডমিনেট করে, ওখানে যা হয়, এইখানেও ঠিক একই ঘটনা ঘটতেছে। পার্থক্য হচ্ছে আমাদের অঞ্চলে স্পিন দিয়ে করা হয়, বা আমাদের দেশের টেস্ট উইকেটে স্পিন দিয়ে করা হয়, ওইখানে পেস দিয়ে করা হচ্ছে। আমাদের পেসাররাও ভালো করছে, তারাও দুর্দান্ত করছে। বাট এই টেস্টের প্রেক্ষাপটে ফার্স্ট ইনিংস স্পেসিফিক তাসকিনের কাছ থেকে আমি আরো একটু বেশি এক্সপেক্ট করেছিলাম। যখন আপনার দল এত কম রানে 64-65-70 রানে অল আউট হয়ে গেছে, সেখানে একটু বেশি কিছু এক্সপেক্টেড থাকে, যেটা শরীফুল করতে পেরেছিলেন, কিন্তু তাসকিনের কাছ থেকে আরো ভালো প্রত্যাশিত ছিল। কিন্তু এখনো পর্যন্ত যে অবস্থা মনে হচ্ছে, আমি আবারও বলছি, হতেও পারে বাংলাদেশ সেকেন্ড ইনিংস যদি খুব ভালো ব্যাট না করে 2 দিনে খেলা শেষ হয়ে যেতে পারে। বাট রিয়েলিটি হচ্ছে বাংলাদেশ প্রথম ইনিংসে মুখ থুবড়ে পড়েছে, যে মুখ থুবড়ে পড়াটা এক্সপেক্টেড ছিল না, অনেকটা নিজেদের দোষেই পড়েছে। এবং এখনো পর্যন্ত শরীফুলের কল্যাণে বাংলাদেশ এই টেস্টে একটু হলেও টিকে আছে। আর এই টিকে থাকার জায়গাটা আর অনেক বেশি শক্তিশালী হতে পারে যদি সেকেন্ড ইনিংসে বাংলাদেশ অন্তত 350 রান বা 350+ কোন স্কোর করতে পারে। সেটা করতে পারলে ইউ নেভার নো, হতেও পারে এই টেস্টে বাংলাদেশ আপার হ্যান্ডে চলে যাবে। প্রত্যাশা করি, মনে প্রাণে চাই বাংলাদেশ তেমন কিছু করুক, কিন্তু যে ধরনের উইকেট, যেভাবে অস্ট্রেলিয়ানরা বল করেছে, পেসাররা বল করেছে, যেভাবে বাংলাদেশের ব্যাটাররা উইকেট দিয়ে এসেছে, প্রত্যাশা বা আশা করলেও ভরসা করাটা ঠিক কেন যেন সাহস করে উঠতে পারি না।